আপনার স্ক্রিন। ঠিক আছে না সব? তাহলে আমরা ক্লাস শুরু করি না? জি স্যার, শুরু করে দিতে পারেন। ওকে। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস। তার আগে একটু আমরা দেখে নিই যে মধ্যযুগটা মধ্যযুগটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। মধ্যযুগটা ছিল মূলত কত, দেখা যাচ্ছে তো স্ক্রিন? জি স্যার, আমার যাচ্ছে। কাছে হুম। তাহলে মধ্যযুগটা ছিল এটা 1204 থেকে 1757 সাল পর্যন্ত, এবং এই সময়টার মধ্যে বিভিন্ন রাজবংশ এবং বিভিন্ন শাসক শাসন করেছেন। সেখানে মধ্যযুগটাকে আমরা যদি তিন ভাগে ভাগ করি, সেখানে সুলতানি আমল থাকবে 1204 থেকে 1538, আফগান শাসন থাকবে 1538 থেকে 1576, মুঘল শাসন থাকবে 1576 থেকে 1757। এই তিনটা শাসনামলী মূলত এই পুরা মধ্যযুগটাকে কাভার করেছে। তবে এর মধ্যে আরো ছোট ছোট কিছু অংশ আছে যেগুলো হচ্ছে আমরা এর ভিতরেই আলোচনা করবো আর কি। বড় দাগে এই তিনটা রাজবংশী বা শাসনামলী মূলত গুরুত্বপূর্ণ। সুলতানি আমল, যেটা সুলতানি শাসন আমল, সেখানে দুইটা ভাগ, একটা হচ্ছে সুলতানি আমল আর একটা হচ্ছে স্বাধীন সুলতানি আমল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতাকে। এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহ। এখানে আমি যে সালগুলো উল্লেখ করেছি সালগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো না পড়লেও চলবে। আর মধ্যযুগ থেকে তো প্রশ্নও খুব কমই আসে, মোটামুটি আর কি, খুব বেশি আসে না। আচ্ছা, তাহলে এই 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 সালগুলা খুব বেশি দরকার নাই। সালগুলা এই জন্য দেয়া যে কোন শাসনামলটা কতদিন স্যার, ছিল একটা ধারণা। পদ্ধযুক্ত সিলেবাসে তাই এইবার মিডিল বুঝি নাই, পিরিয়ডটা তোমার কথাটা বুঝি নাই, শাশ্বত বুঝি নাই। মানে স্যার এই প্রথম সিলেবাসে মধ্যযুগের চ্যাপ্টারটাই নাই আর কি। জি জি। প্রাচীন যুগ, মধ্যযুগ বাদ 1757 থেকে তারা ইতিহাস শুরু করছে আর কি। বিসিএস এ? হ্যাঁ স্যার। কি বলো? তাহলে তো মধ্যযুগ প্রাচীন যুগ যদি বাদ দেয় তাহলে আজকের এই বিষয়টা, না সেটা তো শুধু বিসিএস এর জন্য, আর অন্যগুলোর জন্য তো ঠিক আছে তাই না? অন্যান্য চাকরির জন্য তো ঠিক আছে। জি স্যার, সেগুলোতে কোনো চেঞ্জ, মানে চেঞ্জ নাই। চেঞ্জ নাই, আচ্ছা। যাই হোক, আমাদের তারপরও একটু ধারণা রাখা উচিত। বিসিএস থেকে বাদ দিয়ে দিল সমস্যা নাই, কিন্তু অন্যান্য চাকরির জন্য তো আমরা যে শুধুই বিসিএস মুখী হব বিষয়টা কিন্তু এরকম না। তোমার সাথে আমি গত ক্লাসে ওই বিষয়টা আলোচনা করেছিলাম। তুমি অলরেডি দুইটা বিসিএস তুমি পেয়েছো, হয় নাই। তোমাকে হচ্ছে এখন অন্য দিকেও কিন্তু মুভ করতে হবে। তোমার হচ্ছে ব্যাংকিং থেকে শুরু করে ব্যাংক, অন্যান্য যে প্রথম শ্রেণীর চাকরি আছে, দ্বিতীয় শ্রেণী অনেক ভালো চাকরি আছে, এগুলোর দিকে এখন একটু নজর দিতে হবে আমাদের সবাইকে। এক বিসিএস এর দিকে যদি আমরা তাকায় থাকি তাহলে হচ্ছে কি, একটা বিসিএস এক বছরে একবার নেই, এক বছরে কতজন নেয়? 2000 জন সর্বোচ্চ। এখন আমার লাখকে যদি ফেভার না করে 2000 জনের মধ্যে তো আমি নাও থাকতে পারি, তাহলে আমাকে একটু আশেপাশের দিকে একটু তাকাইতে হবে। বিসিএস এর বাইরেও অনেক প্রথম শ্রেণী ভালো, দ্বিতীয় শ্রেণীর ভালো চাকরি রয়েছে যেগুলোর দিকে আমাদের একটু দৃষ্টি দেওয়া উচিত, এবং ওইগুলোকে আমাদের হচ্ছে টার্গেটে নেওয়া উচিত। আমরা যদি সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ স্টুডেন্ট বের হয় সবাই যদি শুধু বিসিএস বিসিএস করি তাহলে হচ্ছে কি, সবার তো আর হবে না। আমরা বিসিএস কে টার্গেট রেখেই পড়াশোনাটা চালিয়ে যাব, কিন্তু মানে দিন শেষে যেটা দেখি সবার তো আর হয় না বা হওয়া সম্ভব না যদি আমরা যুক্তি দিয়ে বিচার করি। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ, এটা হচ্ছে
স্বাধীন স্বাধীন যে সুলতানি আমল সেটা হচ্ছে তিনি প্রতিষ্ঠাতা। তারপর হচ্ছে সুলতানি আমল, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে খলজি শাসন আর একটা হচ্ছে তুর্কি শাসন। খলজি শাসনটা ছিল 1204 থেকে 1227, আর তুর্কি শাসনটা ছিল 1227 থেকে 1338 পর্যন্ত। খলজি শাসনের প্রতিষ্ঠাতা আমরা কিন্তু জানি যে যার মাধ্যমে মধ্যযুগ শুরু, যার মাধ্যমে মুসলিম শাসন শুরু, যার মাধ্যমে হচ্ছে আহ অনেক কিছু শুরু এবং ইতিহাসও শুরু, সেখান থেকে এইটা হচ্ছে বখতিয়ার খলজি 1204 সালে। আচ্ছা, এরপরে যাই আমরা। এখানে তো দেখলাম যে সুলতানি আমল থেকে স্বাধীন সুলতানি আমল থেকে খলজি এই পর্যন্ত দেখলাম। স্বাধীন সুলতানি আমল আমরা গতটাতে দেখেছিলাম যে স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। আর তার আসল নামটা কি ছিল? ফখরুদ্দিন মোবারক শাহর আসল নাম ছিল ফকরা, নাকি? আচ্ছা, ফখরুদ্দিন মুবারক শাহর আসল নাম ছিল ফকরা। হুম। এই ফখরুদ্দিন মুবারক শাহ সহ এই স্বাধীন সুলতানি আমলের বেশ কিছু শাসক ছিলেন, ভালো ভালো শাসক ছিলেন। ফখরুদ্দিন মুবারক শাহ, ইলিয়াস শাহ, রাজা গণেশ, দ্বিতীয় ইলিয়াস শাহ হাফসি শাসন এবং হুসেন শাহী শাসন। আচ্ছা, এখানে এখন আমরা দেখব হচ্ছে হাফসি শাসনটা। হাফসি শাসনটা ১৪৮৭ থেকে ১৪৯৩ সাল হচ্ছে হাফসি শাসনটাকে, শাসন আমলটা শাসন করেছেন বড়বগ শাহজাদা, যিনি ছিলেন প্রতিষ্ঠাতা। পরে আসছেন সাইফুদ্দিন ফিরোজ শাহ, দ্বিতীয় নাসিরুদ্দিন মাহমুদ শাহ, শামসুদ্দিন মুজফ্ফর শাহ। এরা মূলত হচ্ছে হাফসি শাসন আমলটায় রাজত্ব করেছেন। আচ্ছা, আগে দেখেছি আমরা সুলতানি শাসন, এবার দেখি আফগান শাসন। আফগান শাসনটা দুই ভাগে বিভক্ত। একটা ছিল সুর আফগান আর একটা হচ্ছে কররানী আফগান। সুর আফগানটা ছিল 1538 থেকে 1576 পর্যন্ত, আর কররানী আফগানটা ছিল 1564 থেকে 76 পর্যন্ত। এটার কররানীতে ছিলেন তাজ খান কররানী, সুলাইমান খান কররানী, দাউদ খান কররানী। আর আহ, আহ, মনে হয় মাইকটা চালু, একটু অফ করতে হবে। সুর আফগান যেটা, সেটা ছিলেন শের শাহ সুরি। হুম। আচ্ছা, শের শাহ সুরি। পরে যদি আমরা এনামুল ভাই আছেন? মুঘল জি ভাই আছে। আরেকজনে যে কি শুরু করলো! ভাই আচ্ছা, আপনার মাইক থেকে মনে হয় শব্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এনামুলের মাইক অন ছিল। জি স্যার, মাইক্রোফোন ওই যে আপনার সাথে কথা বললাম যে অফ করতে পারবো। ওকে ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, মুঘল শাসনটাকে আমরা যদি দেখি, একটা হচ্ছে সুবাদারি শাসন। সুবা মানে হচ্ছে প্রদেশ। হুম। আর সুবায় আহ যাকে নিযুক্ত করা হয়তো সুবাদার, আর শাসনটাকে বলা হয়তো সুবাদারি শাসন। সুবাদারি শাসন আর একটা নবাবী শাসন। সুবাদারি শাসন ছিলেন কে? ইসলাম খান, শাহ সুজা, মীর জুমলা, শায়েস্তা খান। এবং এই ইসলাম খান, শাহ সুজা, মীর জুমলা, শায়েস্তা খান প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, প্রত্যেকেরই। এটা আমরা পরবর্তীতে বলবো। এখানে কয়েকটা প্রশ্ন। আচ্ছা, একটু রিপ্লাই দিও। হ্যাঁ, ঢাকা মোট কতবার রাজধানী হয়? 5 বার। হ্যাঁ, মোট 5বার রাজধানী হয়। ঢাকা বাংলার রাজধানী হয় মোট কয়বার? জানি না। স্যার 4 বার। বাংলার রাজধানী হয় 4বার। আর বাংলাদেশের রাজধানী হয় কয়বার? 1বার স্যার। বাংলাদেশের রাজধানী হয় 1বার।
কারণ স্বাধীনতার পরে যে ঢাকাকে আহ, রাজধানী করা হয়েছিল, পরবর্তী কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে যদি আসে যে ঢাকা কয়বার রাজধানী হয়, 5 বার। ঢাকা বাংলা রাজধানী হয় কয়বার, 4 বার। ঢাকা বাংলাদেশের রাজধানী হয় কয়বার, 1 বার। এই টোটাল হচ্ছে 5 বার। এই যে 5 বার কবে কবে: 1610 সালে একবার, 1660 সালে একবার, 1905 সালে একবার, 1947 একবার, 1971 একবার। আচ্ছা, আমার পড়াশোনা শেষ, এখন আমরা মূল শীটে যাই। মধ্যযুগের ইতিহাসটা, আচ্ছা, এটা প্রায় 500 বছর। 1204 থেকে 1757, এটা হচ্ছে মধ্যযুগ। তারপরে হচ্ছে, আচ্ছা, তারপরে প্রথম মুসলিম শাসক ছিলেন ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, 1204-এ। ভারতবর্ষে মুসলিম শাসন সূচনা করেছিলেন মোহাম্মদ বিন কাসিম, সূচনা করেছিলেন। আর প্রতিষ্ঠিত করেছিলেন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসিম কাকে পরাজিত করেছিলেন? রাজা দাহিরকে। রাজা দাহিরকে পরাজিত করে তিনি সিন্ধু এবং মুলতান জয় করেন। সুলতান মাহমুদ সুলতান মাহমুদ হচ্ছে 17 বার ভারত আক্রমণ করে 1000 থেকে 1027 মধ্যে, 1000 থেকে 1027 তিনি হচ্ছে 17 বার আক্রমণ করে। আচ্ছা, 1192 সালে তুর্কি সেনানায়ক যদি আসে মোহাম্মদ ঘুরি, কোন দেশের? তুরস্কের। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? 1192 সালে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ পরাজিত হওয়ার মধ্য দিয়ে দিল্লি এবং আজমিরে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। এখন 1192 সালে যদি তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, তাহলে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে। এখানে 1991 লেখা আছে, এটা ভুল। এটা হবে মোহাম্মদ ঘুরি, অর্থাৎ মোহাম্মদ ঘুরি 1991 সালে, সরি, 1191 সালে। 1191 সালে একবার চেষ্টা করেছেন, যে পৃথ্বীরাজের কাছে পরাজিত হয়েছেন। পরবর্তীতে তিনি আবার পরের বছর, 1 বছর পরে আবার চেষ্টা করে তিনি সফল হয়েছিলেন। সুলতান মাহমুদের সভাকবি ছিলেন দৌসি। তিনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, সেটা হচ্ছে শাহনামা। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন খলজি। তিনি 1204 সালে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন এবং লক্ষণ সেন নদিয়া আশ্রয় নিয়েছিলেন। জন্মস্থান আফগানিস্তানের গরমশির বা গার্মিস। এটাকে অনেকে গার্মিসও বলে। এটা গার্মিসটা আসতেছে না কেন? গার্মিসটা চেষ্টা করে দেখি আবার আসে কিনা। র্যাপ আসে না কেন? একটা র্যাপ আসতে হবে তো, র্যাপটা কিভাবে আনে? গার্মিস আসে না। আচ্ছা, এটা হবে র্যাপ, হবে একটা। আচ্ছা, আসে না, পারি না। আচ্ছা, এই যে গার্মিস, গরম শির বা গার্মিস হচ্ছে তার
জন্মস্থান আচ্ছা, তিনি হচ্ছে তিনি বাংলার রাজধানী স্থাপন করেন লক্ষণাবতীতে। তখন লক্ষণাবতী লখনউ লক্ষনীতি নামে পরিচিতি ছিল। দিল্লি সালতানাত কাকে বলা হয়? দিল্লি সালতানাত হচ্ছে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে যে মুসলিম শাসনামল, এটাকে বলা হয় মূলত দিল্লি সালতানাত। এটা প্রশ্ন আসতে পারে যে দিল্লি সালতানাত বলতে কি বোঝায়। আচ্ছা, এর মধ্যে এই সময়ের মধ্যে বিভিন্ন বংশ শাসন করেছে। এর মধ্যে এই যে বংশগুলো গুরুত্বপূর্ণ, সুলতান কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক হচ্ছে দিল্লি সালতানাত, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেন না। শেষ করেছিলেন কে? কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। তাহলে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবেক, আর শেষ করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ ভারতে মুসলিম শাসকদের মধ্যে প্রথম মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন। আর এই যে কুতুব মিনার হচ্ছে 1193 সালে এটা কাজ শুরু হয়, নির্মাণ কাজ শুরু হয় 1193 সালে। এটা দিল্লিতে অবস্থিত এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইট নির্মিত যে মিনার। ইট নির্মিত সবচেয়ে উঁচু বা সবচেয়ে বড় মিনার হচ্ছে এই কুতুব মিনার। সুলতানা রাজিয়া তিনি ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম নারী। তিনি অনেক দক্ষ প্রশাসক ছিলেন, যোদ্ধা ছিলেন। তিনি 40 চক্র এর শিকার হয়েছিলেন। 40 চক্রটা কি, কে বলতে পারবা? স্যার, মানে 40 চক্রটা হচ্ছে যুগে 40 জন কোনো দাসী। কোনো শাসকদের যে একচেটিয়া হয়ে না ওঠে, তার জন্য 40 জন সেনাপতির একটা মানে পুরো পরিষদ আর কাউন্সিল ছিল। এটা কার আমলে ছিল? এটা স্যার শুরু হয়েছিল মোহাম্মদ ঘুরির আমল থেকে, আর তার ইলতুৎমিশ সাথে বলতে। সুলতানা রাজিয়ার আমলে শেষ হয় তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম তারপরে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ। সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ তিনি ছিলেন ইলতুৎমিশের পুত্র। সিংহাসনে বসেন, তার গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই। তিনি ফকির বাদশাহ নামে কোরআন ও টুপি সেলাই করে তো জীবনযাপন করতেন। জিন্দা পীর বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব যাকে বলা হয়, তিনিও কোরআন নকল এবং টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করতেন। ধার্মিক এবং অনাড়ম্বর জীবনযাপনের কারণে তিনি ফকির বাদশাহ নামে জনপ্রিয় ছিলেন। ওনার সাথে ঠিক মিল রয়েছে বাদশাহ আলমগীরের। আচ্ছা, তারপর আসি গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবনের তেমন কিছু নাই গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন খলজি, আহ তিনি ছিলেন মুসলিম শাসনের দাক্ষিণাত্যের রাজা দেবগিরিকে পরাজিত করে দক্ষিণ ভারতে প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন উদ্দিন খলজি। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন বলে অভিহিত করেছিলেন ইবনে বতুতা।
আচ্ছা, তারপরে আসি তুগলক, মোহাম্মদ বিন তুগলক। আমরা বাগধারা পড়ি না, তুগলক, তুগলকি কাণ্ড। এই তুগলকি কাণ্ড তো এই তুগলক খান থেকেই, মোহাম্মদ বিন তুগলক থেকে আসছে। কারণটা কি এটা আসার? কারণ স্যার মোহাম্মদ বিন উনি হচ্ছে যে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি করে নিতেন, আর অবাস্তব কিছু সিদ্ধান্ত নিতেন আর কি, তার জন্য। এটা ঠিক, অদ্ভুত কিছু কাণ্ড তিনি করতেন। যেমন রাতের বেলায় দেখা গেল এক লোক সমালোচনা করতেছে, পরদিন সকালে দেখা গেল ওই লোককে মেরে সে গাছের আগায় ঝুলায় রাখছে, তিন রাস্তার মোড়ে ঝুলায় রাখছে তার লাশটাকে। এরকম অদ্ভুত কিছু কাজ হচ্ছে, করতে হচ্ছে এই তুগলক খান, যে জন্য হচ্ছে তুগলকি কাণ্ড এই টার্মটা আসছে আর কি। তারপরে হচ্ছে আহ উত্তর ভারতে মঙ্গলদের আক্রমণ বেড়ে যাওয়ায় তিনি আবার দিল্লিতে ফিরে আসেন। এই মঙ্গল কারা, বা মঙ্গলদের নেতা কে? কিঙ্গিস খান। হ্যাঁ, মঙ্গলদের নেতা চেঙ্গিস খান, কুবলাই খান, এরা সবাই হচ্ছে মঙ্গল নেতা। এরা ছিল মধ্য এশিয়ার সবচেয়ে এলোমেলো এবং হচ্ছে তোমার একটা যাযাবর জাতি ছিল। হ্যাঁ, এরা হচ্ছে মরুভূমিতে বসবাস করতো। এরা নিজের জীবিকা নির্বাহের জন্য একমাত্র শিকার এবং হচ্ছে শিকারটাকে তারা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিত আর কি। তো এদেরকে প্রথম হচ্ছে, এদেরকে প্রথম একত্রিত করেছিলেন হচ্ছে কুবলাই খান। কুবলাই খান হচ্ছে প্রথম এদেরকে একত্রিত করে, এবং এটা এদেরকে একটা শক্তিতে রূপান্তরিত করেছিল চেঙ্গিস খান। এদেরকে একটা শক্তিতে রূপান্তরিত করেছিল হচ্ছে চেঙ্গিস খান। আচ্ছা, তারপরে ভারত শাসন, তার শাসনামলে ভারতে আগমন করে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, যিনি ছিলেন মরক্কোর নাগরিক। এটা হবে 1334 খ্রিস্টাব্দে। 1334 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের আমলে মরক্কোর নাগরিক হচ্ছে ইবনে বতুতা, তিনি হচ্ছে ভারতে আগমন করেন। আচ্ছা, তারপর আসি ইব্রাহিম লোদি। দিল্লি সালতানাতের শেষ সুলতান ছিলেন এই ইব্রাহিম লোদি। তিনি 1556 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত ও হত্যা করে। ইব্রাহিম লোদির মৃত্যুর ফলে দিল্লির সালতানাত শেষ এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। কত সাল? 1526 সাল। পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছিলেন। এর মাধ্যমেই দিল্লির সালতানাত শেষ হয়ে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল। এই পানিপথের প্রথম যুদ্ধটা কয়েকটা কারণে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়েছিল, প্রথম গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল, যেই জন্য বাবর বাহিনী ইব্রাহিম লোদিকে খুব সহজেই পরাজিত করতে পেরেছিল। পানিপথ এটা হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। পানিপথ একটা গ্রাম যেটা হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। এবার আসি ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন কিভাবে সূচনা হয়েছিল। আমরা তো এটা পড়লামই মাত্র। সম্রাট বাবর এই যুদ্ধের জয়ের সবচেয়ে বেশি বিস্তার করেছিলেন আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর বা জিন্দাপির। তিনি হচ্ছে মুঘল সাম্রাজ্যটাকে সবচেয়ে বেশি বিস্তৃত করতে পেরেছিলেন। তাহলে পানিপথের প্রথম যুদ্ধটা হয়েছিল পানিপথ গ্রামে, এবং অংশগ্রহণকারী ছিল বাবর, অপোজিটে ছিল ইব্রাহিম লোদি।
এই যুদ্ধে সর্বপ্রথম ভারতবর্ষে কামান ব্যবহৃত হয়? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি হচ্ছে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 1526 সালে। তিনি বাবরি অযোধ্যা, বাবরি মসজিদ কোথায় অবস্থিত? অযোধ্যায়। তিনি অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছেন কত সালে? 1528 সালে। 1528 সালে তিনি অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন। বাবরি মসজিদ ধ্বংস করা হয় কবে, কে বলতে পারবা? 1992 সালের 6ই ডিসেম্বর স্যার। 6 ডিসেম্বর 1992 সালে হচ্ছে এই বাবরি মসজিদটাকে ধ্বংস করা হয়। আচ্ছা, এই বাবর তার একটা আত্মজীবনী রচনা করেছিলেন, এটার নাম হচ্ছে তুজুকি বাবরনামা। এটা আত্মজীবনী এটা। তারপর আসি হুমায়ুন। হুমায়ুন ক্ষমতা লাভ করার পর পরেই তিনি বাংলাকে নাম দিয়েছিলেন কি? জান্নাতাবাদ। তিনি 1539 সালে চৌসার যুদ্ধে আফগান সেনাপতি শের শাহর নিকট পরাজিত হয়েছিলেন এবং 40 সালে কনৌজের যুদ্ধে শের খানের নিকট আবার পরাজিত হন, একেবারে ফাইনালি ক্ষমতাচ্যুত হয়ে যান। তাহলে 1540 থেকে 1555 পর্যন্ত, 1540 থেকে 1555 সময়টা মুঘলদের হাতছাড়া ছিল, অর্থাৎ এই সময় আফগান শাসন ছিল। 1556 সালে আবার পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মুঘলদের হাতে আবার ক্ষমতা চলে যায়। তাহলে এখানে প্রশ্ন হবে, চৌসার যুদ্ধ কত সালে হয়? 1539। কনৌজের যুদ্ধ কত সালে হয়? 1540। এবার আসি আফগান শাসনটা দেখি, যেখানে হুমায়ুনকে পরাজিত করে শের খান ক্ষমতা নিয়ে নেয়, সেটা হচ্ছে 1540 থেকে 1555 সাল পর্যন্ত। আচ্ছা, এই যে আফগান শাসন, এটা শুরু করেছিলেন শের শাহ বা শের খান বা শের শাহ সুর বা শের খান সুর। তিনি করেছিলেন কিভাবে? 1540 সালে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে তিনি ক্ষমতা দখল করেন। তিনি পাট্টা এবং কবুলিয়াত নামে দুইটা প্রথা চালু করেছিলেন। এই বিষয়গুলা কে বলতে পারবা? পাট্টা এবং কবুলিয়াত কি? স্যার পাটটা কে হচ্ছে বলতে পারবা? পাটটা হচ্ছে জমির স্থায়ী মালিকানার নিয়ম ছিল, আর কাবুলিয়া ছিল খাজনার ব্যাপারে। আচ্ছা, পাট্টাটা হচ্ছে জমির মালিক, তো জমিদার। তো জমিদার একজন কৃষককে যখন দলিল করে দিয়ে দেয় 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 5 বছরের জন্য, এই যে তোমাকে আমি দিলাম নেও কাগজটা, তোমার কাগজ তুমি বুঝে পাও, এটি হচ্ছে পাট্টা। ঠিক আছে? জমিদার যখন একটা দলিলও বলতে পারো নির্দিষ্ট সময়ের জন্য, বা চুক্তিনামাও বলতে পারো, যে যেটা দিল যে আগামী 1 বছর, 2 বছর, 5 বছর তুমি হচ্ছে এই জমিটা করবা তোমার নিজের মতো করে, এটাকে বলে পাট্টা। আবার এখানে কিছু কিছু চুক্তি থাকে, কিছু হচ্ছে শর্ত থাকে। এই শর্তগুলা একটা কাগজে লিখে যখন কৃষক জমিদারকে আবার দেয়, যে আমি এই শর্তগুলা মেনে আপনার জমিটা আমি করব, এই নেন আমার কাগজ, এটা হচ্ছে কবুলিয়াত। আচ্ছা, তিনি রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তরিত করেছিলেন। তিনি নির্মাণ করেছিলেন সড়ক-ই আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত 4830 কিলোমিটার দীর্ঘ। তিনি সূচনা করেছিলেন ঘোড়ার ডাক। তার আমলেই দাম মুদ্রা প্রচলন শুরু হয়। দাম মুদ্রা বিষয়টা কি? দাম মুদ্রা কে বলতে পারবা?
দাম মুদ্রা হচ্ছে স্বর্ণের পরিবর্তে এক ধরনের রৌপ্য মুদ্রা। এবার আসি মুঘল শাসন, যেটা 1540 সালে হাতছাড়া হয়ে গিয়েছিল, সেটা 1556-তে আবার ফিরে আসে কিভাবে? পানিপথের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে। জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তিনি মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে? আকবর। তার অভিভাবক অর্থাৎ প্রধান সেনাপতি ছিলেন বৈরাম খান। তার প্রধানমন্ত্রী এবং সভাকবি ছিলেন আবুল ফজল, এবং এই আবুল ফজলেই রচনা করেছিলেন আকবরনামা। আবুল ফজল রচনা করেছিলেন আকবরনামা, 3 খণ্ডের এই গ্রন্থ। এই 3 খণ্ডের গ্রন্থের তৃতীয় খণ্ডটার নাম হচ্ছে আইনে আকবরী। আকবরনামা একটা 3 খণ্ডের গ্রন্থ, এটার তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইনে আকবরী। এবং তার হচ্ছে অর্থমন্ত্রী ছিলেন কে? টোডরমল। আকবরের অর্থমন্ত্রী ছিল টোডরমল, এবং এই টোডরমল ছিল ভারতীয় উপমহাদেশে রাজস্ব ব্যবস্থার প্রথম প্রবর্তক। রাজস্ব ব্যবস্থার প্রথম প্রবর্তক ছিল এই টোডরমল। তিনি একটা ধর্ম প্রচার করেছিলেন, যেটা একেশ্বরবাদী ধর্ম, যেটা নাম দিয়েছিলেন তিনি দ্বীন-ই ইলাহি। একটা একেশ্বরবাদী ধর্মীয় মতদর্শ তিনি প্রচার করেন। তিনি মনসবদারি প্রথা চালু করেন। মনসবদারি মানে হচ্ছে তোমার আমলাতন্ত্র বা পদমর্যাদা বা র্যাঙ্ক, মানুষের অবস্থান অনুযায়ী একটা র্যাঙ্ক তৈরি করে দেয়া, পদমর্যাদা তৈরি করে দেয়, এটাকে বলে মনসবদারি প্রথা। এটা তিনি প্রচলন করেছিলেন। তিনি জিজিয়া কর এবং তীর্থকর রহিত করেন। জিজিয়া কর এবং তীর্থকর রহিত করেন। বুলন্দ দরজা এবং অমৃতসর স্বর্ণ মন্দির তিনি নির্মাণ করেন। বুলন্দ দরজা এবং বুলন্দ মানে কি? বুলন্দ অর্থ কি? কে বলতে পারবা বুলন্দ অর্থ কি? ঝুলন্ত স্যার। না, মহান। বুলন্দ শব্দের অর্থ হচ্ছে মহান। এটা ভারতের উত্তর প্রদেশে অবস্থিত। বুলন্দ দরজা মানে মহান দরজা বা মহান দ্বার, এরকম অর্থ মিন করে এটা। আর অমৃতসর মন্দির, অমৃতসর শব্দটা কোত্থেকে আসছে? অমৃতসর শব্দটা আসছে আহ একটা ধর্ম আছে না, শিখ ধর্ম। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে, আর শিখ ধর্মের উপাসনালয়ের নাম কি? স্যার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক, আর উপাসনালয়ের নাম হ্যাঁ, হচ্ছে গুরু নানক। আর গুরুদ্বারা নানক শাহী। নানক শাহ, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আছে, দেখার কথা। দেখছো না এটা? স্যার আচ্ছা। দুইবার ঢোকার ট্রাই করছি, গুরুদ্বারা গুরু দুইবারই বন্ধ ছিল, তারপর আর কখনো ট্রাই করি নাই। আমি 7 বছর ছিলাম, কিন্তু একদিনও আমি দরজা কোনোদিন খোলা দেখি নাই। ঢুকার তো সাহসও করি নাই। আচ্ছা, এই গুরুদুয়ারা নানক শাহী, এই যে গুরু নানক, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, গুরু নানক একটা স্বপ্ন দেখতেন একটা নির্দিষ্ট জায়গায়, যে এখানে তিনি বিশাল বড় একটা মন্দির করবেন, এই সেই। তার পরবর্তীতে তিনি জীবিত থাকা অবস্থায় এটা আর
সম্ভব হয় না। কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার এক শিষ্য এখানে বিশাল বড় একটা সুন্দর পুকুর করে, পুকুরটার নাম দেয় অমৃত সাগর। সেইখান থেকে অমৃত সায়র, সেখান থেকে অমৃতসর। পরে এই অমৃতসরের নাম অনুসারে এই শহরটা বা জায়গাটার নাম করা হয় অমৃতসর। এখানে একটা স্বর্ণ মন্দির রয়েছে, এটি হচ্ছে অমৃতসর স্বর্ণ মন্দির, এবং এখানে প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়েছিল এই অমৃতসর স্বর্ণ মন্দিরে। আচ্ছা, তিনি বাংলা সাল গণনা শুরু করেন 11 এপ্রিল 56 তিনি পহেলা বৈশাখ 963 ধরে গণনা শুরু করেন 1584 সাল থেকে। পরে আসি, 56 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের সেনাপতি বৈরাম খানের কাছে পরাজিত হয় হিমু। আচ্ছা, পরে হচ্ছে রাজমহলের যুদ্ধে 1576 সালে রাজমহলের যুদ্ধে আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করে বাংলায় তার সাম্রাজ্য সম্প্রসারণ করে। আমরা কালা পাহাড়ের নাম শুনেছি না? এই কালা পাহাড় কে ছিলেন? এই কালা পাহাড় ছিলেন আফগান শাসক দাউদ খান কররানীর প্রধান সেনাপতি। যখন দাউদ খান কররানীর প্রধান সেনাপতি ছিলেন, তখন দাউদ খান কররানীর মেয়ের সাথে, দাউদ খান কররানী তো মুসলমান, মেয়ের সাথে ওই কালা পাহাড়ের প্রেমের সম্পর্ক, তারপরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে কালা পাহাড় কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করে। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে হিন্দু ধর্মরা তাকে খুব ঘৃণা করত, এবং তিনি হিন্দু ধর্মের প্রতি এত পরিমাণ বিরক্ত হয়েছে, তারপরে হিন্দু ধর্মের ব্যাপক ক্ষতি সাধন করছে, ব্যাপক প্রচুর ক্ষয়ক্ষতি করছে, মন্দির ভাঙছে, মানুষ মারছে, এই করছে সেই করছে। সে ছিল খুবই শক্তিশালী। এই কালা পাহাড়ের আসল নাম হচ্ছে রাজীব লোচন রায়। রাজীব লোচন রায়। পরবর্তীতে সে নাম ধারণ করে কালা পাহাড়। তার বাড়ি কিন্তু আমাদের বাংলাদেশের কোথায়, কে বলতে পারবা? কালা পাহাড়ের বাড়ি কোথায়? কালা পাহাড়ের বাড়ি হচ্ছে নওগাঁ, রাজশাহী। তার স্ত্রীর নাম হচ্ছে যোধাবাই। ইন্ডিয়াতে তো একটা সুনাম আছে, তাই না? যোধাবাই আকবর। তার রাজসভার কৌতুককার ছিলেন বীরবল, এবং সঙ্গীত শিল্পী ছিলেন বুলবুলি হিন্দ খ্যাত তানসেন। প্রশ্ন এরকম আসতে পারে, বুলবুলি হিন্দ কার উপাধি? তানসেন। এবার আসি জাহাঙ্গীরের আমলে। সম্রাট জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষে ইংরেজরা আগমন করে। তাহলে ইংরেজরা আগমন করে কার শাসন আমলে? সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে। 1610 সালে তিনি বাংলার রাজধানী ঘোষণা করেন ঢাকাকে। এই জাহাঙ্গীরের নাম অনুসারেই জাহাঙ্গীরনগর। আচ্ছা, তিনি আগ্রার কেল্লা নির্মাণ করেছিলেন। আমরা জানি যে লালবাগ কেল্লা, লাল কেল্লা, আগ্রার কেল্লা, তিন জায়গায় কিন্তু। লালবাগ কেল্লা, লাল কেল্লা, আর আগ্রার কেল্লা। তার রচিত একটা আত্মজীবনী গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীর। আচ্ছা, তার দরবারেই প্রথম ইংরেজ দূত আসে। তার দরবারে প্রথম ইংরেজ দূত আসে। এই ইংরেজ দূতের নাম কি ছিল? স্যার টমাস রো। ইংরেজ দূতের নাম ছিল স্যার টমাস, স্যার টমাস রো। এটা ছিল ইংরেজ দূতের নাম। আচ্ছা, তারপর হচ্ছে বাংলায় প্রথম সুবাদার নিযুক্ত করেন কাকে? ইসলাম খানকে। CHOM। বাংলায় প্রথম সুবাদার নিযুক্ত করেন ইসলাম খানকে। আচ্ছা, তারপর হচ্ছে
সম্রাট শাহজাহান, তার উপাধি হচ্ছে কি প্রিন্স অফ বিল্ডার্স। তিনি কি করেছিলেন? আগ্রার তাজমহল নির্মাণ করেছিলেন তার স্ত্রীর নামে। তার স্ত্রীর নাম কি? মমতাজ। মমতাজ থেকে মমতাজ মহল থেকে তাজমহল। লাল কেল্লা, লাল কেল্লা কোথায় অবস্থিত কে বলতে পারবা? লাল কেল্লা, লাল কেল্লা কোথায় অবস্থিত? লাল কেল্লা কোথায় অবস্থিত? কথা বলে না কেন কেউ? লাল কেল্লা কোথায়? দিল্লি। হ্যাঁ, লাল কেল্লা হচ্ছে দিল্লি। লাল কেল্লা অবস্থিত দিল্লি। লালবাগ কেল্লা ঢাকায়। আচ্ছা, তিনি ময়ূর সিংহাসন, তিনি শালিমার উদ্যান, খাসমহল, শীষমহল, দিল্লি জামে মসজিদ, আগ্রার জামে মসজিদ, এগুলো হচ্ছে তিনি নির্মাণ করেছিলেন। আচ্ছা, তিনি, তার চারটা সন্তান ছিল: দারা শিকো, শাহ সুজা, আওরঙ্গজেব, মুরাদ। কিন্তু তিনি হচ্ছে দারা শিকুর নাম পরবর্তী সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন, যেই জন্য আওরঙ্গজেব বিরাট ক্ষুব্ধ হয়ে তিন ভাইকে মেরে ফেলেছিল, এবং আহ তার বাবা হচ্ছে শাহজাহানকে তিনি 20 বছর, দেখেন, জীবনের শেষ 20 বছর তিনি পুত্র আওরঙ্গজেব কর্তৃক ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী ছিলেন। কত ভালো, কত ভদ্র, এরকম ছিলেন। কিন্তু তিনি ওই যে ক্ষমতার জন্য তার তিন আপন ভাইকে মেরে ফেলে। শুধু তাই না, তাদের ঘরের নাতিদেরও হত্যা করেছিল। এবার আসি, আমলটা ছিল মূলত 1658 থেকে 1707। আওরঙ্গজেব, আওরঙ্গজেব তার শাসন আমলটা ছিল মূলত 1658 থেকে 1707। এটা ছিল তার শাসন আমল। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সফল সম্রাট। তিনি ছিলেন একজন হাফেজ, একজন সম্রাট, তারপরও তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। তিনি টুপি এবং নিজের হাতে কোরআন বিক্রি করতেন। রাজ্যের সম্পদ তিনি স্পর্শ করতেন না। এই জন্যই ভারতীয় মুসলমানদের অকুণ্ঠ সমর্থন লাভ তিনি করতে পেরেছিলেন। তিনি পৌত্তলিক এবং বিদাতি উৎসব বাতিল করেন, রহিত করেন শির নত করা এবং মাটিতে চুম খাওয়া সংস্কৃতি। তাকে ডাকা হতো আমিরুল মোমিনিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোন মুঘল সম্রাটকে আমিরুল মোমিনিন বলা হতো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তার আরেকটা নাম আছে জিন্দা পীর। কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হতো? সেটা হচ্ছে বাদশাহ আলমগীর বা আওরঙ্গজেব। তিনি বাংলার শাসনকর্তা নিযুক্ত করেন কাকে? শায়েস্তা খানকে। এবার আসি শাহ আলম। পারস্যের সম্রাট নাদির শাহ কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করে নিয়ে গিয়েছিল কার আমলে? এই মোহাম্মদ শাহ আমলে। তিনি তিনি হচ্ছে তার শাসন আমলে হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। হ্যাঁ, এই তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে আহমদ শাহ আবদালী জয়ী হয় এবং মারাঠারা পরাজিত হয়। এই কাহিনীর উপর ভিত্তি করে মুনির চৌধুরী রচনা করেন রক্তাক্ত প্রান্তর। আর হচ্ছে বিখ্যাত কবি কায়কোবাদ রচনা করেন মহাশ্মশান। মুনির চৌধুরী রচনা করে রক্তাক্ত প্রান্তর, আর কায়কোবাদ, কায়কোবাদ কি? মহাশ্মশান। কি লিখতেছি? মহাশ্মশান।
হা শ মহাশ্মশান। কায়িকবাদ রচনা করেছিলেন মহাশ্মশান এই পানিপথের তৃতীয় যুদ্ধকে উপলক্ষ করে। আচ্ছা, দ্বিতীয় বাহাদুর শাহ, আচ্ছা হ্যাঁ, আর একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে তিনি এলাহাবাদ চুক্তি করেছিলেন 1765 সালে। এই মোহাম্মদ শাহ মানে দ্বিতীয় শাহ আলম আর কি, শাহ মানে শাহ আলম, এই শাহ আলম এলাহাবাদ চুক্তি করেছিলেন। এলাহাবাদ চুক্তির কিছু বৈশিষ্ট্য ছিল, কি কি ছিল? এখানে বলা হয়েছিল যে 26 লক্ষ টাকা ইংরেজদেরকে দিবে, আর ইংরেজরা আহ যেই বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি এটা নিয়ে গেছিল জোর করে, সেটা এই দ্বিতীয় শাহ আলমকে ফেরত দেবে। বিনিময়ে শাহ আলম 26 লক্ষ টাকা দিবে। এইটার যে বিনিময়ের জন্য একটা চুক্তি, এটাই ছিল এলাহাবাদ চুক্তি। এবার আসি দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। তার জীবনী আছে, জীবন নাম দ্য লাস্ট মুঘল। তিনি সিপাহী বিদ্রোহের পর রেঙ্গুনে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। মুঘল আমলের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, এগুলো একটু দেখে নিতে হবে। তারপরে হচ্ছে স্বাধীন সুলতানি আমল। এখানে আমরা প্রথমেই দেখবো হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ তিনি হচ্ছে কি কি করেছিলেন? উম, ফখরুদ্দিন মুবারক শাহের আমলে, এটা লিখতে হবে, ফখরুদ্দিন মুবারক শাহের আমলে ইবনে বতুতা বাংলায় আসছিলেন কত সালে? 1346 সালে। ফখরুদ্দিন মুবারক শাহের আমলে ইবনে বতুতা, মুবারক শাহ, তার আমলে ইবনে বতুতা এসেছিলেন কত সালে? 1346। 1346 সালে বাংলায় এসেছিলেন। ফখরুদ্দিন মুবারক শাহ আমলে ইবনে বতুতা 1346 সালে বাংলায় এসেছিলেন। আচ্ছা, এটি গুরুত্বপূর্ণ। এবং ইবনে বতুতার একটা বিখ্যাত গ্রন্থ আছে, নাম হচ্ছে কিতাবুল রেহালা। এই গ্রন্থের একটি অংশ তিনি বাংলাকে বুলগাকপুর, দুজকপুর আজ নিয়ামত বা ধন সম্পদ পূর্ণ পূর্ণ নরক নামে তিনি অভিহিত করেছেন। আচ্ছা, তারপরে আসি শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম সমগ্র বাংলাকে একত্রিত করেছিলেন কে? এই পরীক্ষাটা বিভিন্ন প্রশ্নে আসে। সর্বপ্রথম সমগ্র বাংলাকে একত্রিত করেছিলেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। শাহ ই বাঙ্গালা, এই উপাধিটা কার? বিভিন্ন পরীক্ষায় আসে, শাহ ই বাংলা। এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। সমগ্র বাংলার প্রথম অধিপতি হয়েছিলেন কে? প্রথম মুসলিম সমগ্র বাংলার অধিপতি হয়েছিলেন প্রথম একজন মুসলিম, তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাকে বলা হইতো প্রকৃত স্বাধীন সুলতান। প্রকৃত স্বাধীন সুলতান। আর সিকান্দার শাহ না এখানে। আচ্ছা, আমরা এই শামসুদ্দিন ইলিয়াস শাহের পরেই পড়ব সিকান্দার শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহর পর ক্ষমতায় আসেন কে? সিকান্দার শাহ। সিকান্দার শাহর কোন উল্লেখযোগ্য কোন স্থাপনা বলতে পারবা? সেকান্দার, সেকান্দার শাহ। শামসুদ্দিন শাহর বিখ্যাত একটা মসজিদ আছে, সেটা হচ্ছে আদিনা মসজিদ। আদিনা মসজিদ।
আদিনা মসজিদ। আদিনা মসজিদ কোথায় এটা? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, পান্ডুয়া। আদিনা মসজিদটা অবস্থিত হচ্ছে পান্ডুয়াতে। আদিনা মসজিদ, পান্ডুয়া। আদিনা মসজিদ পান্ডুয়া। এই পান্ডুয়াটা কোথায়? পশ্চিম বঙ্গ। আদিনা মসজিদ হচ্ছে পান্ডুয়াতে অবস্থিত। পান্ডুয়ার আদিনা মসজিদ, এটা নির্মাতা কে? সেকান্দার শাহ। আচ্ছা, তারপরে আসি গিয়াসুদ্দিন আজম শাহ। ফার্সি ভাষায় কথা বলতেন এবং পত্রালাপ করতেন কার সাথে? পারস্যের কবি হাফিজের সাথে। রিয়াজুস সালাতিন, এটা কি? এটা প্রশ্নটা সেই রকম। রিয়াজুস সালাতিন এটা কোন ধরনের গ্রন্থ? এটা হচ্ছে ইতিহাস গ্রন্থ। রিয়াজুস সালাতিন একটা ইতিহাস গ্রন্থ, বিভিন্ন পরীক্ষায় এটা আসে। এটা কোন ধরনের গ্রন্থ এভাবে আসে না যে এটা রচয়িতাকে। তারপরে রচয়িতাটা গোলাম হোসেন সলিম জায়েদপুরি রচয়িতা। তবে বেশি প্রশ্নটা সেইভাবে যে রিয়াজুস সালাতিন এই গ্রন্থটা কোন ধরনের গ্রন্থ? ইতিহাস গ্রন্থ। আচ্ছা, এই গিয়াসুদ্দিন আজম শাহেরই হচ্ছে সভাকবি ছিল শাহ মোহাম্মদ সগির। গিয়াসুদ্দিন আজম শাহের সভা। গিয়াসুদ্দিন আজম শাহ মূলত ছিলেন একজন সাহিত্যিক মানুষ। নিজে রচনা করতেন, না পারলে নিজে পৃষ্ঠপোষকতা করতেন, টাকা পয়সা দিতেন কবিদেরকে, বিভিন্নভাবে সহায়তা করতেন যে তোমাদের পরিবার ভরণ পোষণ এগুলো আমি দেবো, তোমরা সাহিত্য চর্চা করো। এরকম একজন শাসক ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ। এবং তার শাসনামলে তার সভাকবি ছিলেন শাহ মোহাম্মদ সগির। শাহ মোহাম্মদ সগিরের একটা বিখ্যাত রচনা আছে, নাম কি? ইউসুফ জুলেখা। কি নাম? ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ সগির। শাহ মোহাম্মদ, শাহ মোহাম্মদ সগির তিনি রচনা করেছিলেন ইউসুফ জুলেখা। শাহ মোহাম্মদ সগির রচনা করেছিলেন ইউসুফ জুলেখা, এবং কার পৃষ্ঠপোষকতায়? এই গিয়াসুদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায়। এরপরে আসি রাজা গণেশের বংশ। এই 200 বছরের মধ্যে একমাত্র হিন্দু রাজা ছিল এই রাজা গণেশ। এই রাজা গণেশের পুত্র ছিল কি? রাজা গণেশের পুত্র ছিল যদু মিয়া। সরি, রাজা গণেশের পুত্র ছিল যদু। এই যদু পরবর্তীতে মুসলমান হয়ে নাম ধারণ করে কি? জালালউদ্দিন মাহমুদ শাহ। জালালউদ্দিন মাহমুদ শাহ। হিন্দু রাজা আমি লিখি, হিন্দু হিন্দু রাজা যদু এর পুত্র, না গণেশের পুত্র। তোমরা কি ইনএক্টিভ নাকি? আমার ভুল টুল হয়, ভুল ধরায় দিতেছো না, ঘটনা কি? যদু নতুন নাম ধারণ করেন। কি নাম? জালালউদ্দিন মাহমুদ শাহ। জালালউদ্দিন মাহমুদ মাহমুদ শাহ। জালালউদ্দিন মাহমুদ শাহ। এবং তিনি উপাধি গ্রহণ করেন। তার উপাধি ছিল কি? খলিফাতুল্লাহ। তার উপাধি ছিল খলিফাতুল্লাহ। আচ্ছা, তারপরে আসি
তারপর আসি নাসিরুদ্দিন মাহমুদ শাহ। নাসিরুদ্দিন মাহমুদ শাহ সে হচ্ছে দ্বিতীয় ইলিয়াস শাহী বংশ। দ্বিতীয়বার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে এই নাসিরুদ্দিন মাহমুদ শাহ। তার শাসনামলে বাগেরহাটের আগের নাম কি, খলিফাতাবাদ, হ্যাঁ, ক্ষমতায় আসেন হচ্ছে খান জাহান আলী, যিনি মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন। তিনি নির্মাণ করেন বাগেরহাটের বিখ্যাত 60 গম্বুজ মসজিদ, সোনা মসজিদ, বিবি বেগনি মসজিদ, খানজালি দিঘি এবং ঘোড়া দিঘি, এগুলো তিনি নির্মাণ করেছিলেন। তারপরে এই যে আমরা আগে পড়লাম যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এই নাসিরুদ্দিন মাহমুদ শাহর পুত্র রুকনউদ্দিন বরবক শাহ ক্ষমতায় আসেন। রুকনউদ্দিন বরবক শাহ ক্ষমতায় এসে তিনি তার সেনাবাহিনীতে 800 কৃতদাস নিয়োগ দেন। সরি, 8,000, 8,000 কৃতদাস নিয়োগ দেন। 8,000 হাবশি কৃতদাস, 8,000 হাবশি কৃতদাস নিয়োগ দিয়েছিলেন এই রুকনউদ্দিন বরবক শাহ। যার ফলে এই হাবশি কৃতদাসরা গ্রুপিং করে একত্রিত হয়ে এই রুকনউদ্দিন বরবক শাহকে হত্যা করে তারা ক্ষমতা দখল করে। পরে শুরু হয়ে যায় কিন্তু হাবশি শাসন। গৌড়ের দাখিল দরওয়াজা নির্মাণ করেছিলেন কে, রুকনউদ্দিন বরবক শাহ। আচ্ছা, হাবশি শাসনালে তেমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নাই। আমরা চলে যাব হুসেন শাহী বংশ। হুসেন শাহী বংশের মধ্যে প্রতিষ্ঠাতা কে, আলাউদ্দিন হোসেন শাহ। হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন এই আলাউদ্দিন হোসেন শাহ। তিনি চট্টগ্রাম থেকে আরাকানিদের বিতাড়িত করেছিলেন। তার রাজধানী ছিল একডালা। হ্যাঁ, তার শাসনামলেই মালাধর বসু শূন্য পুরাণ, পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেছিলেন। তিনি তৈরি করেছিলেন কি, গৌড়ের ছোট সোনা মসজিদ। তার শাসনামলটাকে বলা হয় মুসলিম শাসন ইতিহাসে স্বর্ণযুগ, আর তাকে বলা হতো বাংলার আকবর। বাংলার আকবর বলা হয়তো কাকে, আলাউদ্দিন হোসেন শাহকে। আলাউদ্দিন হোসেন শাহ কি তৈরি করেছিলেন, গৌড়ের ছোট সোনা মসজিদ, যেটা কোথায় অবস্থিত, চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের ছোট সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ। তারপরে ক্ষমতায় আসে তার ছেলে নাসিরুদ্দিন নুসরত শাহ। নাসিরুদ্দিন নুসরত শাহ নির্মাণ করেন গৌড়ের বড় সোনা মসজিদ, 12 দুয়ারি মসজিদ। গৌড়ের বড় সোনা মসজিদ কে করেছে, পুত্র নাসিরুদ্দিন নুসরত শাহ। আর গৌড়ের ছোট সোনা মসজিদ করেছে পিতা আলাউদ্দিন হোসেন শাহ। নাসিরুদ্দিন নুসরত শাহ আরেকটা কীর্তি হচ্ছে গৌড়ের কদম রসুল দুর্গ। এই কদম রসুল দুর্গ, এটা হচ্ছে একটা মসজিদ, যেটা হচ্ছে এই নাসিরুদ্দিন নুসরত শাহ করেছিলেন। এটা কোথায় অবস্থিত, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এরপরে ক্ষমতা আসে 12 ভূঁইয়ারা। 12 বলতে নির্দিষ্ট কোনো 12 সংখ্যাকে বোঝায় না, এখানে 12 বলতে বারোয়ারি বা এলোমেলো, হ্যাঁ, বা অগণিত, এগুলো বোঝানো হয়েছে। আচ্ছা, 12 ভূঁইয়াদের উত্থান ঘটে আকবরের সময়ে। প্রথম জমিদারি ঈসা খানের পিতা সুলাইমান খান। তাদের এলাকা ছিল সোনারগাঁও, রাজধানী ছিল সোনারগাঁও। 11 সিন্ধুর দুর্গ, এটা কোথায়, 11 সিন্ধুর দুর্গটা মূলত অবস্থিত হচ্ছে কিশোরগঞ্জে। এবং কিশোরগঞ্জে দেখবা কিন্তু ঢাকা টু কিশোরগঞ্জে একটা ট্রেন আছে, ট্রেনের নাম কিন্তু 11 সিন্ধুর। সুবা, সুবার তো কি বলেছিলাম না, সুবার তো প্রদেশ। সুবার যে শাসক তাকে বলা হয় সুবাদার। এই যে শাসন সিস্টেমটা, এটাকে বলা হয় সুবাদারি সিস্টেম বা সুবাদারি শাসন। সমগ্র বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান 1610 সালে।
আচ্ছা, ইসলাম খান, ইসলাম খানের কিছু আমরা দেখি ইসলাম খান কি কি করেছিলেন। তিনি আহ রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করে এটার নাম রাখেন জাহাঙ্গীরনগর। কত সালে? 1610 সালে। ঢাকার বিখ্যাত লোহার পুল, এটা নির্মাতাকে? ধুলাই খাল, এগুলা নির্মাতাকে? এগুলা নির্মাতা বলা হয় এই ইসলাম খানকে। আচ্ছা, তারপর হচ্ছে শাহ সুজা। শাহ সুজা হচ্ছে সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। তিনি বড় কাঠটা নির্মাণ করেছিলেন, হুসনি দালান নির্মাণ করেছিলেন, চুরিহাট্টা মসজিদ নির্মাণ করেছিলেন। এই সবগুলাই কিন্তু চকবাজারে, ঢাকার পুরান ঢাকার চকবাজারে। বড় কাটরা, হুসনি দালান, চুরিহাট্টা মসজিদ, এই সবগুলা হচ্ছে পুরান ঢাকার চকবাজারে অবস্থিত। এবং ইতালি নিশ্চিত এটা নির্মাণ সাল কত? আরো 400 বছর আগে, 1639 থেকে 1660-এর মধ্যে তিনি এগুলা করেছিলেন। এবার আসি মীর জুমলা। মীর জুমলা যেটা করেছিলেন ঢাকা গেট, অথবা এটারই আরেকটা নাম হচ্ছে মীর জুমলা গেট। যে ঢাকা গেট, এটার আরেকটা নাম হচ্ছে মীর জুমলা গেট। আর করেছিলেন পাগলা সেতু, নারায়ণগঞ্জ। আচ্ছা, ঢাকা গেট এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, এটা কি দেখেছো কেউ ঢাকা গেটটা? ঢাকা গেট দেখেছো কেউ? জি স্যার, দেখেছি স্যার। এটা হচ্ছে তোমার টিএসসি থেকে ওই যে দোয়াল চত্বরে যাইতে একটু আগেই দেখবা যে এখানে ঢাকা গেট আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শায়েস্তা খান যেটা করেছিলেন সেটা হচ্ছে চট্টগ্রামের নাম দিয়েছিলেন ইসলামাবাদ। তিনি বিতাড়িত করেছিলেন ইংরেজ। আচ্ছা, তিনি নির্মাণ করেছিলেন, তিনি আরেকটা কাজ করেছিলেন চট্টগ্রাম থেকে হচ্ছে ওই পর্তুগিজ যে দলদস্যু তাদেরকে তিনি বিতাড়িত করেছিলেন। আচ্ছা, তারপরে তিনি নির্মাণ করেন কি? লালবাগ দুর্গ। লালবাগ দুর্গটা হচ্ছে ঢাকা শহরের প্রথম মুঘল স্থাপত্য। লালবাগ দুর্গটা হচ্ছে ঢাকা শহরের প্রথম মুঘল স্থাপত্য। ঢাকা শহরের প্রথম মুঘল স্থাপত্য হচ্ছে লালবাগ দুর্গ। তারপরে তিনি আরো কি কি নির্মাণ করেন? 3 গম্বুজ মসজিদ করেন, ছোট কাটরা করেন, 7 গম্বুজ মসজিদ করেন, খিজিরপুর মাজার করেন। ছোট কাটরা করেছে কে? শায়েস্তা খান। তাহলে বড় কাটরা করে কে? বড় কাটরা করে হচ্ছে শাহজাদা সুজা। এই যে শাহজাদা সুজা, তিনি বড় কাটরা করেছিলেন, আর ছোট কাটরা হচ্ছে শায়েস্তা খান। আচ্ছা, পরে যদি যাই নবাবী আমল। নবাবী আমলের প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খান, এবং তিনি হচ্ছেন প্রথম স্বাধীন নবাব। তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন কত সালে? 1717 সালে। বর্গী মারাঠি দস্যুদের তিনি দমন করেছিলেন কে? সেটা হচ্ছে নবাব আলীবর্দী খান। তারপর হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ নবাব। আচ্ছা, তিনি ফোর্ট উইলিয়াম দখল করে কলকাতার নাম দেন আলীনগর। ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করেন 1756। পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হন।
তারপরে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক ছুরিকাঘাতে তিনি খুন হন। তারপরে পলাশীর যুদ্ধ, তো এগুলা সহজ বিষয়। ভাগীরথী নদীর তীরে, পলাশীর প্রান্তর কোথায় অবস্থিত? ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এক পক্ষ ছিল রবার্ট ক্লাইভ, আর এক পক্ষ ছিল, বাংলার পক্ষ থেকে ছিল মোহনলাল, মীর মদন। একজন ফরাসি সেনানায়ক ছিল, তার নাম কি ছিল? নবাবের পক্ষে যুদ্ধ করেছিল একজন ফরাসি সেনানায়ক, তার নাম কি? কেউ বলতে পারো না? এটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, কিনফ্রে। তিন ফ্রে, রাইট। তিন ফ্রে, ফরাসি সেনানায়ক সিন ফ্রে, তিনি যুদ্ধ করেছিলেন। আর নবাবের সাথে বেইমানি করেছিলেন মির্জাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফা খান এরা। এগুলো একটু দেখে নিতে হবে। তুগলকের আমলে রাজধানী ছিল দিল্লি, সুলতানি আমলে গৌড়, আলাউদ্দিন হোসেন শাহ একডালা, তারপরে ঢাকা। বারো ভূঁইয়াদের ছিল সোনারগাঁও, মুর্শিদকুলিতে মুর্শিদাবাদ, মীর কাসিম মুঙ্গের, তুগলক। আচ্ছা, এগুলো একটু দেখে নিতে হবে। সোনারগাঁ, সোনারগাঁ কোন নদীর তীরে অবস্থিত? মেঘনা নদীর তীরে, নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। নামকরণ করা হয় ইশাকার স্ত্রী সোনা বিবির নামে, সোনারগাঁও। আচ্ছা, পানামনগর অবশ্যই যাওয়ার কথা। পানামনগর সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে পানামনগর। একটু এগুলা দেখতে হবে। পুরাতন নাম, নতুন নাম: চট্টগ্রাম, ইসলামাবাদ, পর্টু গ্রান্ডে, শাতিলগঞ্জ, নোয়াখালী, সুধারাম বা ভুলুয়া, নদিয়া, কুষ্টিয়া, পাহাড়পুর, সোমপুর বিহার, দিনাজপুর, গন্ডুয়াল্যান্ড বা দেবকুট। গন্ডুয়াল্যান্ড আমরা যদি মুখস্থ না থাকে, তাহলে আমরা অনেকে মনে করতে পারি গন্ডুয়ানাল্যান্ড মানে তো বিরাট একটা ইংরেজি দেশ, ইউরোপ কান্ট্রি হইতে পারে, কিন্তু এটা দিনাজপুর। মুজিবনগরের বৈদ্যনাথ তলা, এটা আসবে না। সোনারগাঁও, সুবর্ণগ্রাম, পানামনগর, ময়নামতি, রোহিতগিরি, মহাস্থানগড়, পুণ্ডনগর, পুণ্ডবর্ধন, মহাস্থানগড়, এইভাবে মনে রাখা যায়। পুণ্ডনগর, পুণ্ডবর্ধন, মহাস্থানগড়। কক্সবাজার, বাকুলিয়া, উত্তরবঙ্গ, বরেন্দ্র ভূমি, ফেনী, শমশেরনগর, খুলনা, জাহানাবাদ, বাগেরহাট, খলিফাতাবাদ, যশোহর, ফতেহাবাদ, নাসিরাবাদ, আওরঙ্গাবাদ দুর্গ। আচ্ছা, তারপরে এগুলো একটু দেখে নিতে হবে। যেমন জামালপুর, সিংহজানি, বরিশাল, বাকেরগঞ্জ, চন্দ্রদ্বীপ, বাকলা, মুন্সিগঞ্জ, বিক্রমপুর বা ইন্দ্রাকপুর। ইন্দ্রাকপুর কিন্তু একটা দুর্গ আছে, ইন্দ্রাকপুর দুর্গ নামে যেটা পরিচিত, ইন্দ্রাকপুর দুর্গ। পিরোজপুর, ফিরোজপুর, সাতক্ষীরা, সাতঘড়িয়া, বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক। সিলেট, জালালাবাদ বা শ্রীহট্ট। ঢাকা, জাহাঙ্গীরনগর। কলকাতা, আলীনগর, রাঙ্গামাটি, হরিকেল। হরিকেল মানে কি? হরিকেল যে জনপদ ছিল, সেটা অন্তর্ভুক্ত ছিল পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট। গোপালগঞ্জ, রাজগঞ্জ, এগুলো একটু দেখে নিতে হবে। তাহলে আজকের পড়া মোটামুটি শেষ আর কি। কারো কোনো কথা আছে? কারো কোনো কথা নাই না? শেষ করব? এনামুল, এনামুল, ক্লাস শেষ?
যার যার লিভ নেওয়ার দরকার লিভ নিয়ে নিতে পারো। স্যার এই শীটটা দিয়ে দিয়েন। হ্যাঁ, শীটটা আমি এখনই এনামুলকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে তাহলে, ভালো থেকো সবাই। ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থেকো তাহলে। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।